গত নির্বাচনে তৃণমূল থেকে টিকিট চেয়েছিল, পরিচয়ের কথা শুনুন। তৃণমূল তাকে টিকিট না দেওয়াতে সে মিমের হয়ে দাঁড়িয়েছিল। মিমের সাথে কতটা সম্পর্ক আছে নেই আমার জানা নেই, কিন্তু মোফেক্কারুলের সাথে মোফেক্কারুল যে তৃণমূল কংগ্রেসের সদস্য ছিল, সক্রিয় সদস্য ছিল, সে বিষয়ে কারো সন্দেহ নেই। এবং কোইন্সিডেন্টালি আমি যেটা বারবার যে বিষয়টির উপর জোর দিচ্ছি, ওনার বাড়ি এবং তৃণমূল কংগ্রেসের মাইনরিটি মোর্চার রাজ্য সভাপতির বাড়ি একই জায়গায় ইটাহারে। অতএব এটা কোনো কাকতালীয় ব্যাপার নাকি এর মধ্যে কোনো বৃহত্তর চক্রান্ত আছে, সেটাও তদন্ত করে দেখা উচিত। আজকে মুখ্যমন্ত্রী হরিরামপুর সভা থেকে বলছেন এই ঘটনা নিয়ে যে আপনারা ওকে মুম্বাই থেকে নিয়ে এসেছিলেন ওরা, এবং সে যখন আজকে নেপাল চলে যাচ্ছে মুখ্যমন্ত্রীর সিআইডি সেটা গ্রেপ্তার করেছে। মাননীয় মুখ্যমন্ত্রীকে বলবো, ওনার তো মোবাইল ঘাটার অভ্যেস আছে, উনি বলেছেন রাত্রিবেলা ফিরে দেখেন কে কি ওনার সম্বন্ধে বলেছেন, সেগুলো উনি দেখেন রিলস ফিলস। তো মাননীয় মুখ্যমন্ত্রীকে বলবো একবার মোফেক্কারুলের সোশ্যাল মিডিয়া প্রোফাইলটা খুলে দেখতে। সে বিগত বেশ কয়েক মাস ধরে এই ধরনের উস্কানিমূলক বক্তব্য রেখে গেছে, যখন নির্বাচন কমিশন আসেনি তার আগেও। আমার প্রশ্ন, মাননীয় মুখ্যমন্ত্রীর পুলিশ এতদিন কেন চুপ করেছিল? আজকে যখন এনআইএ তদন্ত হলো এবং তারপরে এনআইএ যখন তাকে খপাত করে ধরবে, তার আগে মাননীয় মুখ্যমন্ত্রীকে সিআইডি দিয়ে অ্যারেস্ট করে তাকে বাঁচানোর চেষ্টা করছে। সিআইডি কোনো হালকা কেস দিয়ে দেবে, তাহলে বেশি দিন জেলের ভেতরে থাকতে হবে না, বাঁচিয়ে দেওয়া হবে মোফেক্কারুলকে। উদ্দেশ্য একটাই, মুসলিম ভোটকে কনসলিডেট করা। এই সিআইডির গ্রেপ্তারি আদৌ গ্রেপ্তারি নাকি ভালো মন্দ খাইয়ে ভালো করে রাখা, না সেখান থেকে কোনো মানিটারি বেনিফিট আছে, নাকি সমস্ত বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা? গত নির্বাচনে তৃণমূল থেকে টিকিট চেয়েছিল, পরিচয়ের কথা শুনুন। তৃণমূল তাকে টিকিট না দেওয়াতে সে মিমের হয়ে দাঁড়িয়েছিল। মিমের সাথে কতটা সম্পর্ক আছে নেই আমার জানা নেই, কিন্তু মোফেক্কারুলের সাথে মোফেক্কারুল যে তৃণমূল কংগ্রেসের সদস্য ছিল, সক্রিয় সদস্য ছিল, সে বিষয়ে কারো সন্দেহ নেই। এবং কোইন্সিডেন্টালি আমি যেটা বারবার যে বিষয়টির উপর জোর দিচ্ছি, ওনার বাড়ি এবং তৃণমূল কংগ্রেসের মাইনরিটি মোর্চার রাজ্য সভাপতির বাড়ি একই জায়গায় ইটাহারে। অতএব এটা কোনো কাকতালীয় ব্যাপার নাকি এর মধ্যে কোনো বৃহত্তর চক্রান্ত আছে, সেটাও তদন্ত করে দেখা উচিত। এখন আমি দেখলাম সেটা যে মোবাইলে গ্রেপ্তারি থাকা অবস্থায় মোবাইলে সোশ্যাল মিডিয়ায় লাইভ করে সে বলছে আমাকে গ্রেপ্তার করা হলো এই কারণে। এর উদ্দেশ্যকে আরো বেশি করে দাঙ্গাকারীদেরকে রাস্তায় নামার জন্য ইন্ডিকেশন দেয়া, আর তাতে সহযোগিতা করছে সিআইডি। সিআইডি অফিসারদের সাসপেন্ড হওয়া উচিত। যদি তাদের কাস্টডিতে কেউ মোবাইল লাইভ করে, তাহলে সেই সমস্ত দায়িত্বপ্রাপ্ত সিআইডি এবং পুলিশ অফিসারদের সাসপেন্ড হওয়া উচিত। আমি শুধু এটুকুই বলবো, আমার অবজারভেশন বলছে পুরো ঘটনার মোডাস অপারেন্ডি এক, ঠিক যেরকম শাহজাহানের ক্ষেত্রে হয়েছিল 2024-এর 5ই জানুয়ারির ঘটনা। এক্ষেত্রে একই রকমের পদ্ধতিতে সমস্ত আক্রমণ করা হয়েছে। অতএব এটা প্ল্যানফুলি করা, পূর্ব পরিকল্পিত, অর্কেস্ট্রেটেড, অর্থাৎ ভীষণভাবে প্ল্যান করে অনেকগুলো পক্ষকে নিয়ে একসাথে নিয়ে অনেক লোককে নিয়ে পুরোটা প্ল্যান করে। এবং এর মধ্যে অবশ্যই গুণধর তৃণমূল কংগ্রেস আছে। তৃণমূল কংগ্রেস ছাড়া এটা সম্ভব না। এসআইআর তো আমিও দেখেছি বা আমার সংবাদ মাধ্যমের কাছ থেকে জেনেছি যে মোফেক্কারুল ইসলামের নাম ভোটার তালিকায় ছিল, জলজল করছিল। শুধুমাত্র এটা এসআইআর নিয়ে আন্দোলন, নাকি উত্তরবঙ্গকে দক্ষিণবঙ্গের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন করে তাকে নিয়ে আলাদা কোনো প্ল্যানিং এদের ছিল কিনা, সে বিষয়ে তদন্ত হওয়া উচিত। এবং এনআইএ হচ্ছে উপযুক্ত সংস্থা যারা এর তদন্ত করবে। গতকাল মালদার মোথাবাড়িতে যে ধরনের ঘটনা ঘটেছে, এবং সেখানে আমরা দেখেছি যে এই ঘটনা কোনো বিচ্ছিন্ন একটি বিশৃঙ্খল ঘটনা নয়। এই সরাসরি স্বাধীন ভারতের বিচার ব্যবস্থার প্রতি চরমতম আঘাত। প্রায় 15 ঘন্টা ধরে 7 জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, তাদের মধ্যে 3 জন মহিলা বিচারক, তাদেরকে আটকে রাখা হলো একটি ঘরে। জল পর্যন্ত নাকি দেওয়া হয়নি। এবং সেখানে সেই মহিলা বিচারকদের একটি ভয়েস নোটও ঘুরে বেড়াচ্ছে বিভিন্ন সংবাদ মাধ্যমে, যেখানে সেই মহিলা বিচারক বলছেন যে
আমার কিছু হয়ে গেলে আমার সন্তানদেরকে যেন কেউ দেখে। আজকে ভাবা যায় এই পশ্চিমবঙ্গের মাটি মমতা বন্দ্যোপাধ্যায়ের তোষণের রাজনীতির ফলে এমন একটা জায়গায় পৌঁছে গেছে যে এখানে যাদের কলমে আইন রক্ষিত হয় সেই বিচারকরাই তৃণমূলের উন্মত্ত গুন্ডাদের হাতে বন্দী থাকেন, এবং সাধারণ মানুষের নিরাপত্তা তাহলে কোথায় তা আছে? আমি এই প্রশ্ন আপনাদের মাধ্যমে রাজ্যের মুখ্যমন্ত্রী তথা রাজ্যের শাসক দলকে করতে চাই। যখন আমাদের এই বিচারকরা ইনক্লুডিং মহিলা বিচারক ঘরের মধ্যে বন্দী, তখন তাদের উপরে পাথর বৃষ্টি হচ্ছে, বোতল ভাঙার শব্দ তারা শুনতে পাচ্ছেন এবং প্রাণের ভয়ে তারা কাঁপছেন ভেতরে। এটাই কি মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের মডেল? যেখানে জজ সাহেবদেরকে, এই 7 জন জজ সাহেবদেরকে বাঁচানোর জন্য কেন্দ্রীয় বাহিনীকে এসএলআর উঁচিয়ে সেই ভিড়কে তবেই কাবু করা সম্ভব হয়, এবং সেখানে তাদেরকে উদ্ধার করতে এসএলআর উঁচিয়ে আমাদের কেন্দ্রীয় বাহিনীকে ঢুকতে হয়, তবেই তারা প্রাণে বাঁচেন। আপনারা জানেন যে 2024 সালে 5ই জানুয়ারি ঠিক এই ধরনের একটি ঘটনা ঘটেছিল। তাই মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন না এটা এই ধরনের ঘটনা হবে, এটা আমাদের প্ল্যানিং না। কাদের প্ল্যানিং? ইতিহাস, ট্র্যাক রেকর্ড কি বলে? অপরাধীদের যেমন ট্র্যাক রেকর্ড থাকে, সেরকম তৃণমূল কংগ্রেস নামক দলের ট্র্যাক রেকর্ড আছে। 2024 সালের 5ই জানুয়ারি সন্দেশখালীতে যখন ইডি শাহজাহানকে গ্রেপ্তার করতে যায়, তখন শেখ শাহজাহানের উন্মত্ত বাহিনী, যারা তৃণমূল কংগ্রেসেরই বাহিনী, তারা হামলা করে। সিবিআই এর উপর হামলা, এনআই এর উপর আক্রমণ, এখন সরাসরি বিচার ব্যবস্থার প্রতি আক্রমণ। আর এর উদ্দেশ্য হচ্ছে পুরোটাই নবান্ন থেকে নিয়ন্ত্রিত, মুখ্যমন্ত্রী এবং তার দলবল দ্বারা নিয়ন্ত্রিত, এবং এর উদ্দেশ্য হচ্ছে বিচারকদেরকে ভয় দেখানো, যাতে তারা যেন সুষ্ঠুভাবে এসআর এর কাজটা না করেন বা করতে সাহস না পান। আমার বিশ্বাস ভারতবর্ষের বিচার ব্যবস্থা এবং তাদের মহামান্য বিচারকদের প্রতি আছে, এবং আমি মনে করি তারা এর উপযুক্ত প্রত্যুত্তর দেবেন এবং নিজের কাজ নিষ্ঠার সাথে করবেন। যারা ভারতীয় নাগরিক নন বা যাদের ডকুমেন্টে গড়বড় আছে, তাদের ভোটার লিস্টে রাখবেন না। আজকে এই 2024 যে 5ই জানুয়ারি শেখ শাহজাহানের ওখানে যে ঘটনা ঘটেছিল, তারই পুনরাবৃত্তি কিন্তু আজকে আমরা মালদাতে দেখতে পেলাম। সেই একই স্ক্রিপ্ট এখানেও অভিনীত হলো। আমরা জানি আমাদের মুখ্যমন্ত্রী আগুন লাগিয়ে দেন, দিয়ে সমস্ত দায়ভার ঝেড়ে ফেলেন। ঠিক যেরকম ওনার শপথ নেওয়ার আগে এবং ভোট ঘোষণার পর এই মাঝখানের কয়েকদিন উনি যে পোস্টপোল ভায়োলেন্সে কয়েক হাজার মানুষকে গৃহছাড়া করেছিলেন, বাড়িঘর ভেঙে দেওয়া হয়েছিল, এবং তার সাথে সাথে রেপ, মার্ডার, সে কলকাতার অভিজিৎ সরকার থেকে শুরু করে এই ধরনের ঘটনা ঘটেছিল। সেখানে উনি এইভাবে দায়ভার ছেড়ে ফেলেছিলেন। এখন তিনি আবার বলছেন সেই একই কায়দায় আইন শৃঙ্খলা আমার হাতে নেই। মাননীয় মুখ্যমন্ত্রীকে মনে করাতে চাই যে ডাবগ্রামের সভা থেকে আপনি কি বলেছিলেন কিছুদিন আগে? আপনি ডাবগ্রামের সভা থেকে বলেছিলেন যে এজেন্সি এলে রুখে দাঁড়ান। আপনাকে কোট করছি, আমি পড়ছি কি বলেছিলেন। এজেন্সি এলে রুখে দাঁড়ান। আপনারা জানেন কি করতে হয়, এর মধ্যে অনেক গভীর অর্থ লুকিয়ে আছে। আপনারা জানেন কি করতে হয়। আমি আবার রিপিট করলাম, আপনি মা বোনেদের ঝাঁটা, খুন্তি, হাতা নিয়ে কেন্দ্রীয় সরকারি অফিসারদের উপর মারার প্ররোচনা দেননি। গত নির্বাচনে 21 নির্বাচনে আপনি এইভাবে প্ররোচনা দিয়েছিলেন, এবং তার ফলস্বরূপ শীতলকুচির মতো মানুষের জীবন চলে যাওয়ার মতো ঘটনা ঘটেছিল। কিন্তু প্রশ্ন হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় কেন এই মরণ কামড় দিচ্ছেন? মূল কারণটা কি? মূল কারণ হচ্ছে এসআর ভুয়ো ভোটার যারা অনুপ্রবেশকারী, তাদের নাম যদি বাদ চলে যায়, মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে ভোট দেওয়ার লোকের সংখ্যা কমে যাচ্ছে এবং কমে গেছে অলরেডি। সেই জন্য তৃণমূলের এই মুহূর্তে হৃদকম্প শুরু হয়েছে।